একটা জিনিস আমরা খেয়াল করি যে বাংলাদেশের যে প্রগতিশীলেরা, মানে কোট আনকোট প্রগতিশীলের কথা বলতেছে, মানে এটা তো আসলে একটা বড় শব্দবন্ধ, সবাইকে একটা আন্ডারে নিয়ে আসা যায় না। সেইখানে দেখা যায় কি যে এক ধরনের একটা এলিটিস্ট প্রবণতা বা ধরেন গণবিচ্যুতির প্রবণতা, যেটা তো আমরা ধরেন গত 20 বছর ধরে খুব প্রকটভাবেই দেখতে পাচ্ছি। তো সেইটা আমরা এখনও দেখতে পাই যে অভ্যুত্থানের পরবর্তী সময়ও অনেক সামাজিক দোদনাগুলোকে আমরা ধরতে পারি না শুধুমাত্র আমাদের চিন্তার এলিট ধারণার কারণে। তো বাংলাদেশের বুদ্ধিজীবীদের পরিসরের ভিতরে এই দ্বৈততাটা তৈরি হইল কেন, এ বিষয়ে কি মনে করেন আপনি? আচ্ছা, সেইটা হচ্ছে একটা মজার বিষয়, যেটা কমিউনিস্ট ইস্তেহারে একটা বিখ্যাত প্রথম দিকে একটা শব্দ আছে, ইউরোপ ভূত দেখছে, ভূত, কমিউনিজমের ভূত। আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমাদের এখানে বামপন্থীদের ভেতরে বা প্রগতিশীলদের ভেতরে মৌলবাদের ভূত বলে একটা ব্যাপার আছে। এই ভূত তারা সবসময় দেখে, এবং এই ভূত তাদের আওয়ামী লীগ দেখিয়েছে এবং দেখিয়ে একটা অংশকে তাদের দিকে টেনে নিয়েছে সবসময়ের জন্য। এবং আমরা যখন এই রাষ্ট্র সংস্কারের কথা বলতাম, তখন এই বামপন্থীরা আজকে সংস্কার তারাও চাচ্ছে, কিন্তু তারা, আমাদের প্রশ্ন হচ্ছে, আমার নিজের বড় দুঃখ হয় যে আজ থেকে 2 বছর আগেও ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার যে ছোট্ট একটা শক্তি, অল্প কয়েকটা লোক, তারা এর মধ্যে যে প্রভাবটা বিস্তার করতে পেরেছে যেটুকুই হোক, কিন্তু এই শক্তি নেই যে বাসদ সিমেবি, তারা যদি এই রাষ্ট্র সংস্কারের কথাটা আজ থেকে, এই অভ্যুত্থান আগ থেকে বলা শুরু করতো, তাহলে বাংলাদেশের যে চেহারা, কিন্তু না, তারা বলা শুরু করলো কি, তারা বলছে যে বিপ্লব ছাড়া আসলে এটা নাই। মানে, এবং আমরা ধরেন আওয়ামী লীগ বিরোধী যখন জনগণ যুক্ত হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে নামতেছে, তারা তখনও বলতেছে বিপ্লবের কথা। এখন হচ্ছে যে বিপ্লব মানেটা হচ্ছে যে বিপ্লব যেহেতু হচ্ছে না, ফলে আমি এই লড়াইয়ের মধ্যেও নাই। এইটা হচ্ছে আসলে নিজেকে গা বাঁচানো, যে কোনো কাজের ভিতরে নাই। ধরেন আমাদের এলাকায় যখন আমরা গণকমিটি করতেছি, তারা বলতেছে এদের কি বিপ্লবী সংগঠন, বিপ্লবী হবে কিছু না, তো বিপ্লব নাই, তুমি ব্যবসা করে খাও। সে তখন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তখন আওয়ামী লীগের লোক এসে লিয়াজোগ করে জীবনযাপন করতেছে। তো এখন এই যে একটা হচ্ছে কমিউনিজমের ভূত একটা বলে ব্যাপার, আপনি খেয়াল করেন এখন অভ্যুত্থান পরবর্তীতে আমাদের প্রধান মনোযোগটা কোন জায়গায় হওয়া উচিত ছিল? আমাদের সবার মনোযোগ দেওয়া উচিত ছিল সংস্কারটাকে আদায় করা। যে আমরা বলছি 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, সংসদ প্রধান, দলীয় প্রধান, সরকার প্রধান আলাদা 3 ব্যক্তি হতে হবে। তো এই বিষয়গুলো আপনারা চাচ্ছেন, আবার বিএনপির সঙ্গে মিলে আপনারা নির্বাচনটা চাচ্ছেন। আচ্ছা, এখন কথা ছিল যে আমরা এইটারে সফল করি, যে এই সিস্টেমটা আমরা করি, যে আমরা বারবার কিন্তু কমিউনিস্টরাই কিন্তু বামপন্থীরাই কিন্তু সবসময় সিস্টেমের কথা বলে, অথচ এখন যখন সিস্টেম বদলের সময় আসছে, তখন আপনারা তাদেরকে দেখেন যে তারা আর নাই সেখানে। ঠিক একই ঘটনা 70 সালের যে ইলেকশন, 70 সালের ইলেকশন তো কোনো সাধারণ ইলেকশন ছিল না, ওটা কোনো পার্লামেন্টারি ইলেকশন শুধু না, ওটা একই সঙ্গে ছিল পাকিস্তানের সংবিধান বানানোর ইলেকশন। তাহলে একটা রাষ্ট্রের সংবিধান হবে, রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, সেইখানে আপনি সেই নির্বাচনে অংশ নেন নাই। ঠিক আছে, অথচ শেখ মুজিব, আমরা যখন রাষ্ট্র সংস্কার নিয়ে আসতে 5 বছর 10 বছর আগে কথা বলছি, তখনও এটা বলেছে, শেখ মুজিবুর রহমান বলছিলেন 7ই মার্চে যে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়ন হইতে হবে 6 দফার ভিত্তিতে। তার মানে ওই নির্বাচনটা ছিল একটা শাসনতন্ত্র প্রণয়নের নির্বাচন। আরো মজার কাহিনী হচ্ছে 50 সনে যখন পাকিস্তানের সংবিধানের কথা ওঠে, পশ্চিম পাকিস্তানে উঠলো যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হবে। আমাদের এখানে খান আতাউর রহমান খানরা বলছেন যে সমাজতান্ত্রিক পাকিস্তান হবে। আসলে আমরা সংবিধানের জন্য লড়াইটা সেই কাল থেকে দিয়েছি, কিন্তু নির্বাচন 70 সালে যখন নির্বাচনের সেই নির্বাচনে আমরা অংশ নিলাম না। ঠিক একই ঘটনা। আবারও যখন সামনে যে ইলেকশনটা, সেই ইলেকশনে কি হবে, যে আমরা বলতেছি 70 সালের মতন ইলেকশন দেন, যেটাতে গণপরিষদ এগুলো করতে হবে, এবং বিএনপি ধরেন তারাই সংখ্যাগরিষ্ঠ হবে। তো তারা সংখ্যাগরিষ্ঠ, আপনারাই আপনাদের মতো করে সংবিধান বানায় নেন, খারাপ করেন তবুও বানায় নেন, কিন্তু প্রশ্ন বিএনপি সেটাও চায় না কেন? অথচ এটা আমাদের তাদেরকে ধরা উচিত ছিল। আপনি গণতন্ত্র মঞ্চের কথাটা একটু বলে রাখা উচিত। যখন আমরা এই ফ্যাসিস্ট বিরোধী যে গণতন্ত্র মঞ্চ বানানো হলো, বিএনপির সঙ্গে যুগপথ, বিএনপি সে যুগপথে শর্ত দেওয়া হলো যে রাষ্ট্র সংস্কার থাকতে হবে। আজকে তারা বলছে তারা রাষ্ট্র সংস্কারের তারা নিচ্ছে, তারা কি বলে এটাকে, ক্রেডিট নিচ্ছে, তারেক রহমানও নিচ্ছে, কিন্তু সেই অথচ রাষ্ট্র সংস্কারের যে
কর্মসূচি রাষ্ট্র সংস্কার আন্দোলন 7 দফা, ওইটাকেই গণতন্ত্র মঞ্চ 14 দফা বানালো। তারপরে বিএনপি প্রথমে 10 দফা, পরে 29 দফা, 28 দফা, তারপরে 31 দফায় গিয়ে মানে এবং মানে ওয়ার্ড টু ওয়ার্ড কপি করতেছে। তাদের সাথে শর্ত হলো যে আমরা শুধু সরকার বদলের আন্দোলন না, সরকার ও শাসনতন্ত্র বদলের জন্য সংগ্রাম, এটা একই সঙ্গেই কথাটা থাকলো। বিএনপির এই লিয়াজোটা হলো। আজকে আপনারা যখন বিএনপির সঙ্গে আপনারা যারা বাম প্রগতিশীল যখন জোট করতেছেন, আপনারা কি কোনো শর্ত দিয়েছেন? তার নিঃশর্ত, অলওয়েজ নিঃশর্ত সমর্পণ আপনারা দিচ্ছেন কেন? মৌলবাদের ভয়ে। কিন্তু আপনি রাষ্ট্র নির্মাণের যে সুযোগ, ঐতিহাসিক সুযোগ, আপনি এখানে মিস করতেছেন। আপনি ধরেন আমাদের এখানে যারা যে বন্ধুরা মাওবাদী রাজনীতি করেন, তারা বলছে বিপ্লব ছাড়া হবে না। বিপ্লব ছাড়া হবে না, তারা কি করবেন? চাকরি বাকরি করে খাচ্ছেন। এই লড়াইয়ের ভেতর আপনি নাই, অন্যরাও তাই। ভাই এখানে একটু মৌলবাদের ভয়টা নিয়ে একটু বলেন না, যে এই যে আমাদের এখানে যে এই জুজুটা আসলে কতটা সঠিক। মানে ধরেন এই বিষয়ে হয়তো আমরা অনেক তাত্ত্বিকের সাথে কথা বলতে পারবো, কিন্তু আপনার সাথে কথা বলার সুবিধা হচ্ছে যে আপনার কাছে তো খবরটা আছে, আপনি তো কিছুটা হইলেও আমাদের মতো সবচেয়ে বেশি মানুষের সাথে আপনি থাকেন। এই জুজুটা আসলে কতটা বাস্তব? আপনি ধরেন যেসব জায়গায় আছেন, মানে আপনি যদি গ্রামে যান, মানে একটা খারাপ ভাবে কথাটা বলি, একটা বামপন্থী ছেলে সে যখন রাস্তায় দাঁড়ায়, তার এই তাগত তার মধ্যে আছে, ওই সমাজের যারা মানুষ আছে তারা ওই বামপন্থী তরুণটার পক্ষে আছে অ্যাকচুয়ালি। সে জানে যে এই ছেলেটা ভালো ছেলে। কিন্তু যে লোকগুলা মৌলবাদী রাজনীতি করে, দেখবেন সে ওখানকার খুবই প্রান্তিক লেভেল থেকে আসা মানুষ, এবং সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা ওই মাত্রায় নাই আসলে। এখন আপনি তাকে ভয় করতেছেন, আপনি করতেছেন, তো আপনি আপনার রাজনীতিটা আপনি জনগণের সামনে তুলে ধরেন, আপনি এটা নিয়ে আসেন। এইটা যদি আমরা আনতে পারতাম, তাহলে আজকে মৌলবাদীরা ওরকম, আজকে আপনি খেয়াল করেন বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো ইউনিভার্সিটিতে তার কমিটি ঘোষণা করে না। কারণটা কি? সে জানে যে এখনো এই দেশের মানুষ তাকে রিসিভ করবে না। আর আপনি এইটা জানেন যে আপনি রিসিভ করবেন, আপনাকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে, আপনার সেই এটা আছে। তো মৌলবাদীর জুজু বলে যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে আমার কাছে অনেকটাই বানোয়ার জুজু বলে আমার মনে হয়। এবং তারা এক ধরনের সন্ত্রাসবাদী রাজনীতির ভেতর আছে, অমুক আছে তমুক আছে, সেইটা ঠিক আছে, ওইটা দিয়ে সমাজের ভেতর সে দাপট তৈরি করছে। আপনি কারমাইকেল কলেজে দেখবেন, কারমাইকেল কলেজের ভিতরে হয়তো শিবিরের দাপট পাবেন আপনি, কিন্তু এর বাইরে ওই রংপুরের বাকি যে জায়গাগুলো সেখানেও তাদের দাপট নাই। তো ঠিক ওইরকম গ্রামের ভেতরে আপনি ওখানে যান, দেখুন সেখানে তার দাপটটা অ্যাকচুয়ালি নাই। তাহলে মৌলবাদের যে ভয়টা আপনি করছেন, আপনার আসলে নিজের রাজনীতি না থাকার কারণে। আপনি তার চেয়ে আপনি এখনকার যে উপযোগী রাজনীতি যে আপনি দেবেন, যে আমাদের যে বললাম যে প্রধান দ্বন্দ্বটা কি রাষ্ট্রের জন্য, যে এই মুহূর্তে আমার দরকার রাষ্ট্র সংস্কার, আমি সেইটা আদায় করবো। তো আপনি তখন আপনি সেই অর্থাৎ আজকে আপনি যদি এই অভ্যুত্থানের আগে থেকে যদি আপনি এটাকে বুঝে নিতেন যে আপনি সংস্কার দরকার, আজকে আপনি সংস্কার চাচ্ছেন কেন? এটা কয়েকদিন আগে বিএনপির সাথে জোট আলাপের আগে তারা সংস্কার চাইছে, কিন্তু আপনি এখন সংস্কার চাচ্ছেন, ভালো কথা, কিন্তু আগে এই কয়টা দিন আগে চাইলে কি হইতো? আমরা যদি দেশবাসীর কাছে এটা নিয়ে যেতাম যে আমরা এইরকম ইয়েটা চাই, তার ভিত্তিতে দেশের জনগণ আরো বেশি প্রস্তুত হয়ে উঠতেন। এই যে কিশোরেরা আমাদের যে মুক্তিটা দিলেন, তো এইটা হচ্ছে একটা পরিস্থিতি। তো মৌলবাদের এই জুজুটা আমার কাছে অনেকটাই ধরেন, আমি ধরেন 50% বলবো যে এটা হয়তো, এটা অবশ্যই আছে সমাজে, কিন্তু এটা একটা মৌলিক নিয়ামক না, হয় না, মৌলিক নিয়ামক না।